বীরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি 16 জুলাই বঙ্গবন্ধুর সমাধিসৌধ কি গুড়িয়ে দিতে যাচ্ছে এনসিপি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা বেশ কয়েকদিন যাবতে উদ্বিগ্ন বা বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ পেয়েছেন যে এই জুলাই মাসে বঙ্গবন্ধুর সমাধি স্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত, সেটি গুড়িয়ে দেওয়া হবে, একটা নোংরামি কাজ করা হবে। আমি অবাক হচ্ছি না, গুড়িয়ে যদি দেয় তাতেও অবাক হব না, গুড়িয়ে না দেয় তাতেও অবাক হব না। কারণ আমি অবাক হওয়া তখন থেকে ভুলে গেছি যখন এই বছরের 5 ফেব্রুয়ারি আমাদের মুক্তিযুদ্ধের আতুরঘর, স্বাধীনতার আতুরঘর ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাসভবনটি, সেই স্মৃতি জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনীর সামনে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল। তাতে আজকে যদি বঙ্গবন্ধুর সমাধিস্থলও গুড়িয়ে দেয় অবাক হব না। ইতিমধ্যেও একটা গোয়েন্দা রিপোর্টও সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে সৌদি আরবে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠন, যে জঙ্গি সংগঠনগুলোর নেতারা জেলে ছিল 5 আগস্ট পূর্ববর্তী সময়ে, তারা মুক্তি পেয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠন, তারা সৌদি আরবে বসে পরিকল্পনা করেছে যে বঙ্গবন্ধুর সমাধি স্থল গুড়িয়ে দেবে এবং সেটি এনসিপির ব্যানারে। সূত্রের খবর বলছে যে সৌদি আরবে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে ভয়াবহ নাশকতার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন হারুন ইজহার জঙ্গি নেতা, জসিমউদ্দিন রহমানি, ব্রিগেডিয়ার হাসান নাসির একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এই হাসান নাসির ক্যান্টনমেন্টে কদিন আগে পিএনজি পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন, এখন তিনি ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত। এই হাসান নাসির এবং সুন্না ফাউন্ডেশনের শীর্ষ নেতারা সৌদি আরবে বসে বৈঠক করেছেন, যে তারা সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে এনসিপির ব্যানারে বঙ্গবন্ধুর সমাধি স্থল গুড়িয়ে দেবেন। এবং এই যখন জল্পনা কল্পনা আলাপ আলোচনা, তখন আজ বিকেলে, আজকে 15 জুলাই বিকেলে আমরা কি দেখলাম, সার্জিস আলম ঘোষণা দিলেন ফেসবুকে যে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ। জুলাইয়ের প্রথম প্রহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার 16 জুলাই গোপালগঞ্জে যাবেন দলটির নেতারা। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ। এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন, আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল 11টায়। উদ্দেশ্য কি? 16 তারিখ তো জুলাই শহীদ দিবস, ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস ঘোষণা দিয়েছে। এবং শহীদ দিবস যখন ঘোষণা দিয়েছে তখন তাদের তো থাকার কথা রংপুরে। এই শহীদ দিবস ঘোষণা 16 জুলাই 2024 আবু সাইদ রংপুরে একজন নিহত হয়েছেন, তার স্মরণে 16 জুলাইকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। তাহলে এনসিপি কিংবা পুরো রাষ্ট্র ব্যবস্থার তো রংপুরে থাকবার কথা, কিন্তু তা না করে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কেন এনসিপির? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি বঙ্গবন্ধুর সমাধিসৌধ ভেঙে সমান করে দেওয়া? অবাক হব না, কারণ বাংলাদেশে কবরস্থান বা মাজার ভেঙে দেওয়া হয়েছে, গত 1 বছরে শতাধিক কবরস্থান ভেঙে দেওয়া হয়েছে, সমাধিস্থল ভেঙে দেওয়া হয়েছে। আজকে যদি বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে দেওয়া হয় তাহলে অবাক হব না। আমি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরোধ দেখব,
ততক্ষণ পর্যন্ত আমি এই গ্যারান্টি দেব না। কারণ 32 ভাঙবার মুহূর্তে যে সন্ধেবেলা তারা ভাঙতে গিয়েছিল, যে রাতের বেলা ভাঙতে গিয়েছিল, আমি সেই সন্ধেবেলা এক ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলেছিলাম শেষ পর্যন্ত 32 ভাঙতে পারবে না, এরা যতই হম্বিতম্বি করুক। আমি নিজেও এখন আর কনফিডেন্ট নয়, আত্মবিশ্বাসী নয়। এই বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। আগামীকালকে কি বঙ্গবন্ধুর সমাধি সৌধের সমান হয়ে যাচ্ছে? সেটি কি এখন দেখতে হলে, আমরা গোয়েন্দা রিপোর্ট দেখছি গত কয়েকদিন যাবৎ, দেখতে হলে কালকের দিন দেখতে হবে যে কালকে কি হয়। কালকে যদি সফল হয় তাহলে বুঝতেই হবে যে বাংলাদেশ কোথায় গেছে। কোথায় গেছে এটি আর বুঝবার বাকি নেই। মানুষ হতাশ, মানুষ আর কোনো কিছু নিয়ে আশা করে না, আমরাও আশা করি না। দেখা যাক কালকে কি ঘটে। আগামীকাল যদি মোড় ঘোরে তাহলে বুঝবেন, তাহলে বুঝতে হবে যে না, কিছু একটা হচ্ছে, কিছু একটা ঘুরছে। কারণ নানা সমীকরণ, নানা পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক বিশ্ব বলছে, অভ্যন্তরীণ পরিস্থিতি বলছে যে ডক্টর ইউনূসের তলার মাটি সরে যাচ্ছে। এই মাটি সরার সাথে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙারও একটা সম্পর্ক আছে, একটা যোগসূত্র আছে। এখন দেখার বিষয় যে আগামীকাল কি ঘটছে, আমরা সে পর্যন্ত দেখব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই সব বিষয়ে সবার সব সময় কথা বলতে ভালো লাগার কথা নয়, কিন্তু যখন হাইকোর্টের মতন কোনো স্পর্শকাতর প্রতিষ্ঠান হাস্যকর কোনো বিষয়ে জড়িয়ে পড়ে তখন তো নিশ্চয়ই কথা বলতেই হয়। রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে সোমবার হাইকোর্ট রুল জারি করেছে। এবং একই রুলে হাইকোর্ট জানতে চেয়েছে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম সহ অন্যান্য শহীদদের জাতীয় শহীদ ঘোষণা করে একটি বস্তুনিষ্ঠ তালিকা প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না। মানে আমরা কল্পনা করতে পারি এগুলা। এবং এই যে বিষয়টি তুলে ধরলাম, মোটামুটি এর মধ্যে দিয়ে 3টি খুব গুরুতর প্রশ্ন উঠতে পারে। এই রিটটি কে করেছেন? ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য ইমদাদুল হক। এই ইমদাদুল হক সাহেবকে আমি চিনি না, হতে পারে বিশাল কোনো প্রতিষ্ঠানের বড় কোনো সাংবাদিক হতে পারেন, আমি চিনি না। কিন্তু ক্যারেক্টারিস্টিকটা দেখুন। আমরা 3টি প্রশ্ন তোলার কথা বলেছিলাম, খুবই গুরুতর প্রশ্ন। একটি হচ্ছে সাংবাদিকতার দালালি কোন পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও দালালি দেখেছি, কিছু সিনিয়র জার্নালিস্টের কিংবা জুনিয়র জার্নালিস্টদের মধ্যেও, তা নিয়ে তো তুমুল সমালোচনা আমরা নিজেরাই করেছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না, হাইকোর্টের মাধ্যমে এটি এস্টাবলিশ করার একটি চেষ্টা। দ্বিতীয় যে প্রশ্নটি, উচ্চ আদালতকে, হাইকোর্টকে কেন এ ধরনের অপ্রয়োজনীয় বিষয়ে রুল জারি করতে হবে? এত সময় হাইকোর্টের মহামান্য বিচারকদের, কত অসংখ্য হাজার হাজার মামলা জট বেঁধে আছে, মানুষের জামিন হচ্ছে না, দিনের পর দিন মানুষ বিনা বিচারে আটকে আছে, জমি জমা, খুন খারাপি, অনেক গুরুতর বিষয়ে মানুষ আদালতে শরণাপন্ন হতে পারছে না বিভিন্ন জটিলতায়। সেইগুলোর দিকে না তাকিয়ে হাইকোর্টকে এই যে রুলটি দিতে হলো, নিশ্চয়ই এই বেঞ্চের মাননীয় বিচারকদের সময় নষ্ট হয়েছে, ভাবতে হয়েছে। সেটি আবার সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি যাবে, সেই মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের এই সব বিষয়ে ভাবতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন এর আগে তার নিজের কিছু লোকজন নিশ্চয়ই একটা আওয়াজ তুলেছিল, 5 বছর ধরে ক্ষমতায় দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অথবা তিনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন, শপথ নিলেন 8 আগস্ট, সেটিকে জাতীয় দিবস হিসেবে বা কি গণতন্ত্র মুক্ত দিবস কি একটি ঘোষণা করা হলো দিবস হিসেবে। এই যে মনের সুপ্ত বাসনা, নিজেকে একেবারে, আর মন্তব্য করলাম না, যাই হোক, এইসব বিষয় নতুন করে আমাদের সামনে আসতে পারে। আর একটা বিষয় শিখলাম, শহীদের মধ্যেও যে কোনো পার্থক্য থাকতে পারে তা
এই রিট এবং রুলের মাধ্যমে আমরা জানতে পারছি। তার মানে কেন যারা শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে কিংবা অভ্যুত্থানে তাদেরকে জাতীয় শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না বা তালিকা প্রকাশ, মানে আন্তর্জাতিক শহীদ, জাতীয় শহীদ, স্থানীয় শহীদ এরকমও থাকতে পারে। শিখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে জাতীয় সংস্কার হিসেবে উল্লেখ করার বা মানে তাকে এই হিসেবে ঘোষণা করার নির্দেশ দেয়া কেন হবে না? যদি তিনি সত্যি সত্যিই করতেন আমাদের কোনো আপত্তি ছিল না। কি করেছেন তিনি এই 11 মাসে সংস্কারের? সবচেয়ে বড় দুটি সংস্কার হয়েছে। একটি হচ্ছে মব ভায়োলেন্স প্রাতিষ্ঠানিকভাবে মানে জেকে বসা জাতির কাঁধে, আরেকটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এই সংস্কারের বাইরে আর কি আছে? সংস্কার হয়েছে প্রধান উপদেষ্টার নিজের, এ নিয়েও আলোচনা হয়েছে, আমরা নিজেরা করেছি, মানুষের মুখে মুখে আছে। তিনি তার প্রতিষ্ঠানের 600 কোটিরও বেশি টাকা আয়কর মওকুফ করিয়ে নিয়েছেন। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরই ম্যাজিক গতিতে তার নামে যত মামলা ছিল সব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল, যে শেয়ার ছিল, তা কমিয়ে আনা হয়েছে। তার যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তারা কি পেয়েছে? বিশ্ববিদ্যালয় পেয়েছে, মেডিকেল কলেজ, রিক্রুটিং এজেন্সি, কত কি পেয়েছে। একটা বিরল রেকর্ড। কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে কোনো ব্যক্তি বসার পরে এত দ্রুত গতিতে এত নিজের স্বার্থ উদ্ধার করা, আমি নিশ্চিত, আমরা নিশ্চিত পৃথিবীর আর কোথাও এমনটি খুঁজে পাওয়া যাবে না। তিনি 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন কারণে অকারণে। আর কি হয়েছে? বাংলাদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় ভিসা বন্ধ হয়ে গেছে। ভিয়েতনাম ভিসা দিচ্ছে না, সৌদি আরব ভিসা দিচ্ছে না, সংযুক্ত আরব আমিরাত ভিসা দিচ্ছে না। ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশে নতুন বিনিয়োগ কতটুকু এসেছে ছিটে ফোটার পরিমাণ কিছু আসেনি তো। বাংলাদেশের শিল্প কল কারখানা ধ্বংসের পথে। আর কি হয়েছে বিপরীতে? সন্ত্রাসী মৌলবাদীদের তাণ্ডব স্থায়ী রূপ লাভ করেছে। উপদেষ্টাদের অনেকের থেকে শুরু করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা, তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে এই 11 মাসের মধ্যে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আছে? কোনো ধরনের কোনো তদন্ত আছে? নেই তো। এই তো সব সংস্কারের অংশ। চাঁদাবাজরা এখন নিরাপদ, সংস্কারের অংশ। শেয়ার বাজারে নিরীহ মানুষেরা গত কয়েক মাসে হাজার হাজার কোটি টাকা খুইয়ে বসে আছে, তা নিয়েও কোনো মাথা ব্যথা নেই। বিচারের নামে প্রহসন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো অবশ্যই অভিযোগ রয়েছে, তার সত্যতাও রয়েছে। এখন কি হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে যা চলছে, আর আসল যে সংস্কারগুলো মানে যেগুলো কথা বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার, তার মধ্যে সংবিধান রয়েছে, আদালত রয়েছে, বিচার বিভাগ রয়েছে, নির্বাচন কমিশন, কি হয়েছে? এই সংস্কারের নামে যে প্রায় 11টি কমিশন করা হয়েছে, শিক্ষা কমিশন করা হয়েছে, আগেও এই বিষয়ে আমি কথা বলেছি, যেটি দরকার ছিল সবার আগে। কিন্তু এই যে লোক দেখানো কমিশন করা হয়েছে, তাদের থেকে নানান ধরনের সুপারিশ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে এখন রাজনৈতিক দলের সাথে পরামর্শ হচ্ছে, যমুনাত্রী বসে নানান ধরনের মুখরোচক খাবার খাওয়া হচ্ছে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস। কাজের কাজটা কি হচ্ছে? যেটা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের দল জাতীয় নাগরিক পার্টিকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে। যা কিছু হচ্ছে তাদের পরামর্শ অনুযায়ী হচ্ছে। আর সাথে জামাত আছে। এতদিন বলে আসা হয়েছে, মানে এই যে বর্তমান সরকার আসার পরপরই বা মানে যারা সামনে সারিতে ছিল অভ্যুত্থানের, তারা ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে দিল, ভারতকে দেখে নেবে, এ করবে, সে করবে। শেখ হাসিনা কত গোলামি চুক্তি করেছেন ভারতের সঙ্গে, একটা চুক্তিও বাতিল হয়নি তো, তাই না? কত সংস্কারের কথা বলবো, আপাতত এটুকু থাক। এবং এতটাই সমস্যা চলছে, গত কদিন আগে আপনাদের বলেছি, এই 3-4 দিন আগে, নারীদেরকে কেন স্যার বলে ডাকা হবে, এখন থেকে স্যার বলে ডাকা হবে, নতুন কোনো শব্দ
সংযোজিত হবে বা আবিষ্কার করা হবে। কি ভয়ঙ্কর সব সংস্কারের কাজ চলছে। সেখানে প্রধান উপদেষ্টাকে জাতীয় সংস্কার হিসেবে কেন ঘোষণা দেওয়া হবে না তা নিয়ে আবার রুল জারি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত একদিন আগেই রোববার আমি যে কন্টেন্টটি করেছিলাম শুল্ক সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেখানে বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম আপনাদের সামনে সরকারের উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্ক নির্ধারণ বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের যে আলোচনা চলছে, সেখানে বাণিজ্য উপদেষ্টা থাকবেন, বাণিজ্য সচিব থাকবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন, সব ঠিক আছে, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের উপস্থিতি কেন সেখানে ফ্রম দ্য বিগিনিং? কেন তিনি গত 16 জুন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন চলতি জুলাই মাসের প্রায় 5-7 তারিখ পর্যন্ত? প্রতিটি বৈঠকে কেন তার সরব উপস্থিতি এবং বাংলাদেশে এসেও তিনি ভার্চুয়ালি এ সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন? যা প্রশ্ন তুলেছিলাম, যা সন্দেহ করেছিলাম, ঠিক সেটি আপাতত প্রমাণ হলো সরকারের উপদেষ্টাদের, একাধিক উপদেষ্টার বক্তব্যে। গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। বাণিজ্য উপদেষ্টা সোমবার যে সংবাদ সম্মেলনটি করলেন, সেখানে তিনি নিজে বলছেন আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং শুল্ক সংক্রান্ত যে চুক্তি হবে তা কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না। তিনি নিজে বলছেন। কেন প্রকাশ করা হবে না? চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে, তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। কি থাকছে সেই চুক্তিতে? সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে? অথবা সাম্প্রতিক সময় যে তুমুল বিতর্কিত এবং আলোচিত ইস্যু মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে সেই কথিত মানবিক করিডোর দেওয়া হবে? যদিও শোনা যায় যে করিডোরের ইস্যুটি তারা ঠিকই সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে বা পশ্চিমাদের হাতে তুলে দেওয়া হবে? অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো নির্দেশনা প্রতিপালন করতে হবে? আমরা এগুলো কিছুই জানি না, তবে এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসতেই পারে, নইলে গোপন চুক্তি কেন? সরকারের আর এক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনিও একই কথা বলেছেন আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে। তিনি নিজের মুখে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। বোঝা গেল তো বিষয়টি? যে প্রশ্নগুলো কেবল উত্থাপন করলাম তার সারমর্মটা আমাদের আরেক উপদেষ্টার মুখ থেকে উচ্চারিত হলো। এই সংবাদ সম্মেলনটি ছিল জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা যে সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটির সংবাদ সম্মেলন। ব্যবসা বাণিজ্য গতিশীল করা হবে দেশকে গতিশীল করার জন্য। আর আমরা এমন এক চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, দেশের গতিশীলতা তো দূরের কথা, দেশের সামগ্রিক জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার মাধ্যমে এই চুক্তি করা হতে যাচ্ছে কিনা সে প্রশ্ন উঠতেই পারে। ফাউজুল কবির খান বলছেন যে আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে, তার মধ্যে নিরাপত্তা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। অর্থাৎ এর আগে আমরা কিছু শর্ত জেনেছিলাম, যুক্তরাষ্ট্রের কিছু ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে বা ক্লজ থাকবে। যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিবে, বাংলাদেশের সেই রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, অথবা যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তার সাথেও বাংলাদেশে কোনো লেনদেন থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আরও বিষয়, এবং অস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তিও বা শর্ত সেখানে থাকতে পারে। এখন এই চুক্তিটি করা হলে কি হবে? সরকারের পক্ষ থেকে অজুহাত দেওয়া সম্ভব হবে যে আমরা তো নইলে শুল্ক কমাতে পারছিলাম না, এই জন্য আমাদেরকে এই ধরনের চুক্তি করতে হয়েছে। বলার সুযোগ পাবে যে আমরা আমাদের রপ্তানি স্বার্থ ঠিক রাখতেই এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছি, আমরা ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই এই চুক্তি করতে বাধ্য হয়েছি, এরকম অনেক কথা বলা হবে। অথবা শুল্ক যদি সহনীয় মাত্রায় নামিয়ে আনা না যায়, যেহেতু 35% শুল্ক আরোপ করে বসে আছে,
তখন সরকার বলতে পারবে, না আমরা তো ব্যর্থ হইনি, আমরা দেশের স্বার্থ বিকিয়ে দেইনি। নানান ধরনের অজুহাত, নানান ধরনের বিষয় তারা দাঁড় করাতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভিয়েতনাম বা ভারতের জন্য যে 20% শুল্ক প্রায় নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কি তাদের স্বার্থ, দেশের স্বার্থ বিকিয়ে এই চুক্তি করছে? তারা তো ঠিকই 20% নামিয়ে আনতে সক্ষম হচ্ছে। তাদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত কোনো শর্ত দিয়ে এই চুক্তি করছে? নিশ্চয় না, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা, তাহলে তার পারদর্শিতা কোথায়? তার গ্রহণযোগ্যতার ফল কি এটি যে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করতে হবে? আমরা খুব স্বাভাবিকভাবে এটি ধরে নিতেই পারি যে এখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে, যেহেতু চুক্তি প্রকাশ করা হবে না, যেহেতু এই চুক্তির সঙ্গে নিরাপত্তা ইস্যু জড়িত। এবং নিশ্চয়ই বাংলাদেশ কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের জন্য কোনো প্রকারের হুমকি নয়। সেই আটলান্টিকের ওপারে একটি দেশ, আর এপারে হাজার হাজার মাইল দূরে একটি দেশের সঙ্গে নিরাপত্তার কী কারণ থাকতে পারে নিরাপত্তাহীনতার? যুক্তরাষ্ট্রকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল যে 37% শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল এপ্রিলে, তখন 3 মাসের জন্য স্থগিত করে রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে অনেকে বলার চেষ্টা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কী গ্রহণযোগ্যতা, এক চিঠিতেই নাকি 3 মাসের জন্য শুল্ক স্থগিত করে দিয়েছে। এটি তো 70টির মতো যে দেশের সঙ্গে তাদের এই ধরনের শর্ত আরোপ করা করে বিষয় রয়েছে, তাদের সবার শুল্কই 3 মাসের জন্য স্থগিত করেছিল। যাই করুন না কেন, আপনাদের পারদর্শিতা দেখার অপেক্ষায় রয়েছি, অনেক দেখেছি, কিন্তু অবশ্যই সাধু সাবধান, জনগণ নিশ্চয়ই এমন কোনো ভয়ঙ্কর কিছু দেখার অপেক্ষায় নেই। আর যদি কিছু হয়েও থাকে, বাংলার মানুষ তো মানবে না নিশ্চয়ই। ভালো থাকুন সবাই।